লাস্ট ক্লাসে আমরা কন্টেন্ট মার্কেটিং নিয়ে বিস্তারিত কথা বলেছি। কিভাবে কন্টেন্ট মার্কেটিং করব, কিভাবে কন্টেন্ট দিব, কিভাবে লাইভ করব। আমার সাথে যুক্ত রয়েছে প্রায় 120 জন ব্যক্তি, যারা হচ্ছে তীর্থের কাকের মতো অপেক্ষা করছে নতুন কি টপিকে ক্লাস হবে। আজকে ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক বিজনেস মেটা সুইটের খুঁটিনাটি বিষয় এবং ফেসবুক মনিটাইজেশন কিভাবে হবে, কোন কোন সূত্র ধরে ফেসবুক মনিটাইজেশন করতে পারবো, কিভাবে আমি পেজ থেকে বা আইডি থেকে আর্ন করতে পারবো, এবং কিভাবে আমরা ক্লায়েন্টের ফেসবুক পেজটি অথবা আইডিটি মনিটাইজ করতে পারবো এই বিষয়টি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। সরাসরি চলে যাব আমি ফেসবুক মেটা বিজনেস সুইট আমি সার্চ করব, অথবা ফেসবুকে যদি যাই, আমরা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে হচ্ছে আমরা একটা পেজ করেছি, যেমন আমাদের এখানে ধরুন যে কোনো একটা পেজ হতে পারে, হ্যাঁ। সো ধরেন আমি এখান থেকে গেলাম এক্সপার্ট পয়েন্ট বা ডিজিটাল কোর বিডি, যে কোনো পেজ হতে পারে। তো আমি যখন এই পেজে গেলাম, এই পেজ থেকে আমরা এখানে গেলাম ধরেন, যাওয়ার পর আমি বললাম যে এখান থেকে কিভাবে তুমি ফেসবুক মেটা বিজনেস সুইটে যাবে। তো এখানে ডান দিকে একটা অপশন রয়েছে, এখানে একটি আইকন আছে। সো আমি এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে সরাসরি চলে যাব ডিজিটাল কোর বিডির উপর, এবং হচ্ছে আমার ড্যাশবোর্ডটি চলে আসবে, এবং সেখান থেকে আমাকে দেখাবে কতটুকু অপশন রয়েছে বা কি কি অপশন রয়েছে। পরিবারের মাঝে থাকে এক নিরন্ত সময়। পেটে ভাতটা থাকলে কেউ দিবে না খাবার। সফল হতে হলে নিজ জায়গা থেকে কষ্ট করতে হবে সবার। কাজ করতে গেলে আমার অনেক স্টুডেন্ট বলে সমাজ তাকে দেয় বাধা। তবে আমি বলে দিলাম, যখন আপনি সফল হবেন। একটু নেট স্লো করছে, আমি অপেক্ষা করব। আশা করি আপনারা আমার সাথে রয়েছেন। আমি আপনার কাজটি করছি, একটু ধৈর্য ধরে আমরা বিষয়টিকে দেখব। আমরা আরো নতুন কিছু আপডেট একেবারে ভিতরগত ডিপলি বোঝার চেষ্টা করব আজকে ফেসবুক মেটা বিজনেস সুইট, এবং কিভাবে একটা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করব, এবং তার মধ্যে আমার বিষয়ে পজিটিভ একটি ধারণা নিয়ে আসব। এই জন্য আমাকে ফেসবুক আমাকে ফিডের যেতে হবে, মানে আমি এখান থেকে ডিজিটাল কোর ভিডিতে চলে আসব, এবং এটা একটা পেজ ধরেন, এবং এখান থেকে আমি চলে যাব সরাসরি ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। এর ড্যাশবোর্ডে যখন যাব, সেখান থেকে আমি দেখতে পারবো। আমি আবার যাচ্ছি ড্যাশবোর্ড না, যখন এখানে যাব ড্যাশবোর্ড যেতে হবে না, আমরা যখন এইখানে যাব, এখানে বাম দিকে একটা অপশন রয়েছে, আপনি নিচের দিকে যদি যান, এখানে বাম দিকে একটা অপশন রয়েছে যে ফেসবুক মেটা বিজনেস সুইট। ফেসবুক মেটা বিজনেস সুইট যখন আমি ক্লিক করব, তখন সে আমাকে ফেসবুক মেটা বিজনেস সুইটে নিয়ে যাবে। তো এটা হচ্ছে ফেসবুক থেকে মেটাতে যাওয়ার একটা সিস্টেম। তো আমি এখান থেকে ক্লিক করলাম, বা আপনি সরাসরি এই যে মেসেঞ্জার আছে না, মেসেজ অপশনে ক্লিক করলো মেটা সুইটে চলে যাবেন। অথবা দুইটা ভাবে দেখালাম, অথবা আপনি চাইলে ফেসবুক সরাসরি সার্চ করতে পারেন, ফেসবুক মেটা বিজনেস সুইট। তো এই যে বিষয়টি, ফেসবুক মেটা বিজনেস সুইটে এখানে ক্লিক করলাম, এখানে লিঙ্কটা চলে আসলো, এবং এই লিঙ্ক থেকে আমরা চাইলে সুন্দর করে সরাসরি কাজ করে নিতে পারবো। এখানে যখন আমি আসবো, আসে হচ্ছে ট্রাই ইট নাও মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করব। দেখছেন আমাকে ফেসবুক মেটা বিজনেস সুইটে নিয়ে আসছে। আশা করি আপনি এইভাবে বিষয়টিকে বুঝতে পেরেছেন, এবং এই ড্যাশবোর্ডে আসার পর আমরা একেবারে এটা খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানবো। এবং লাস্ট ক্লাসে আমরা কিন্তু কোলাবোরেশন সম্পর্কেও বলেছিলাম, যখন আমরা একটা পোস্ট করেছি আমরা কোলাবোরেশন সম্পর্কে বলেছিলাম। একটা ভিডিও যখন আপ করব, সেখানে কোলাবোরেশন সিস্টেমটা দেখাইছি। তো এখানে আমি কোলাবোরেশনটা দেখাবো। এখানে নতুন কিছু বিষয় আপনারা দেখতে পারবেন, যেমন হচ্ছে কিভাবে কোলাবোরেশন করা যায় প্রপারলি সেটাও দেখবো, এবং প্ল্যানিং করা যাবে। প্ল্যানিং হচ্ছে শিডিউল পোস্ট কি, শিডিউল পোস্ট হচ্ছে আমি আজকে পোস্ট করলাম, এটা যাতে আগামী 2 দিন পরে পোস্টটা হয়, এই বিষয়টা আমরা ফেসবুক মেটা বিজনেস সুইট থেকে করে নিতে পারবো। চলুন, আমি এখানে বাম দিকে একটা অপশন আছে, সেখানে আমাদের অনেকগুলো পেজ আছে, চাইলে আমি সুইচ করতে পারবো। সো ইউ ক্যান সুইচ ফ্রম হিয়ার, এবং এই জায়গাগুলো থেকে আমরা সুইচ করব, এবং এখান থেকে দেখা নিতে পারবো কি কি বিষয়টি হচ্ছে। ফ্রিল্যান্সার ফারু, ফ্রিল্যান্সার শপ, এবং স্পট আইডি পার্ক, এক্সপার্ট জোন,
অনেকগুলো। এখন তো ডিজিটাল ভিডি বা ডিজিটাল কোর ভিডি এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা পেজ। এখন এই পেজটা আমি হচ্ছে কাজ করতেছি বিগত 1 মাস ধরে। এখন ক্লায়েন্ট বলছে আমাকে রিপোর্ট দাও, আমাকে তুমি কি কি কাজ করেছো রিপোর্ট দাও। তো ফেসবুক পেজ থেকে কিছু জিনিস আমি এখান থেকে রিপোর্ট হয়তো ইনসাইট থেকে দেখতে পারবো। ইনসাইট থেকে কিছু জিনিস আপনি দেখবেন, কিছু জিনিস বা রিপোর্ট টিপোর্ট দেখতে পারবেন, তবে প্রপারলি অনেক বিস্তারিত রিপোর্ট দেখতে হলে আপনাকে এইখানে চলে যেতে হবে। এখান থেকে আমি সুইচ করলাম ক্লায়েন্টের পেজ এইটা, এবং আমি এখান থেকে প্রথম কিছু জিনিস নিয়ে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে থাকবে এখানে পেজ, পেজের ড্যাশবোর্ড, এবং আপনি চাইলে এখান থেকে ইনস্টাগ্রাম কানেক্ট করে নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে পোস্ট করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে রিলস দিতে পারবেন, স্টোরি দিতে পারবেন, লাইভে যেতে পারবেন, এই বিষয়গুলো। তার মানে আপনি পেজ থেকেও দিতে পারবেন, আপনি পেজ থেকে তো দিতে পারবেনই, এই যে পেজ থেকে তো দিতে পারবেনই, এবং মেটা সুইট থেকেও আপনি দিতে পারবেন। এর মানে হচ্ছে যে একটি বিষয় একটি বিষয়ের সাথে ইনক্লুডেড, এবং একটি বিষয় একটি বিষয়ের সাথে সম্পৃক্ত। এজন্য আমরা যদি এখানে পেজে দেই তাহলে আমি মেটা বিজনেস সুইট থেকে সুন্দর করে বিষয়টি করে নিতে পারবো। আমি বিশ্বাস করি আপনি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই কোন জায়গা থেকে পোস্ট করবো। আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন, যেখান থেকে আপনার ভালো লাগে, যেখান থেকেই করেন। ফেসবুক আপনার ফলোয়াররা এখান থেকে দেখে যাবে। এরপরে কিছু অপশন আমি দেখাই দিচ্ছি। এখান থেকে আমার ডান দিকে ফলোয়ার দেখাচ্ছে, কভার পিকচার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি পজিশন করতে পারবেন, সবকিছু করতে পারবেন। এবং এখান থেকে আপনি নোটিফিকেশনে যাবেন, নোটিফিকেশন হচ্ছে কে কি লাইক কমেন্ট করলো মেনশন করলো এগুলো আমি দেখতে পারবো। এবার হচ্ছে অ্যাডভার্টাইজিং, এটা হচ্ছে সামনের ক্লাসগুলোর মধ্যে পড়বে। অর্থাৎ ফেসবুকে কিভাবে আমরা অ্যাডভার্টাইজ করব, বিজ্ঞাপন দিব, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখাবো। এরপর রয়েছে প্ল্যানার। প্ল্যানার কি? প্ল্যানার হচ্ছে এমন একটা বিষয় যে আমি এখান থেকে প্ল্যান করব, মানে শিডিউল পোস্ট আমি এই প্ল্যান থেকে করতে হবে। ধরেন আমার একটা ক্লায়েন্ট, সে বলল দেখো আমি বর্তমানে সিঙ্গাপুর আছি, সিঙ্গাপুর আমাদের দেশ থেকে প্রায় 2 ঘন্টা এগিয়ে আছে। এখন সিঙ্গাপুরে সে ব্যক্তিটি বলল যে দেখো, যে তুমি এমন টাইমে পোস্ট করবে যে যাতে সিঙ্গাপুর টাইমে সকাল 7টা বাজে পোস্টটা হয়। তার মানে বাংলাদেশে তখন সকাল 5টা বাজে। এখন আমার পক্ষে সম্ভব না যে সকাল 5টা পর্যন্ত সজাগ থাকা। এখন আমি কি করলাম, আমি এখান থেকে এমন একটা সিস্টেম করলাম যে আমি শিডিউল করে দিলাম যে সকাল বাংলাদেশি টাইম 5টা, মানে সিঙ্গাপুর অটোমেটিক 7টা হয়ে যাবে। এই বিষয়টিকে শিডিউল পোস্ট করা হয়। যখন আমরা প্রথম দিকে যখন আমি কাজ করছি, তো প্রথমে শিডিউল পোস্ট সম্পর্কে জানতাম না। সো এমন একটা ক্লায়েন্ট আমি সিঙ্গাপুরের জন্য বললাম, সিঙ্গাপুরে একটা ক্লায়েন্ট ছিল। তো উনি আমি বলতো যে এরকম তুমি 7টা পর্যন্ত কি 7টা বাজে যাতে পোস্টটা হয় ওই ব্যবস্থা করো। তো আমি ওই 5টা পর্যন্ত সজাগ থাকতাম, এর কষ্ট মষ্ট করে জিমাই টিমাই বুঝছেন ঘুম টুম মাইরা 5টা বাজে সজাগ থেকে পোস্ট করে তারপর যাই ঘুমাইতাম। এরকম মনে হয় 1-2 মাস করছে তার কাজ। পরে দেখি যে কি রে শিডিউল পোস্টই তো আছে। সো আমি খাইছি ধোকা, কারণ আমি ছিলাম হালকা একটু বোকা। সো বোকামি করে তখন হয়তো বিষয়টি জানতাম না, সো তখন আমি কিন্তু একটু সজাগ টজাগ থেকে কাজ করে দিছি। তো আপনি যখন বিষয়টি জানবেন তো আমার এরকম আর কোনো প্যারা থাকবে না। আমি আজকে পোস্ট করব, তো আমার পোস্টটা পাবলিক হবে আগামী 2 দিন পর, আমি আগামী 10 দিন পর, এরকম 1 মাস পর্যন্ত বা 1 মাস টাইমের মধ্যে আপনি কিন্তু কি আপনি এভাবে সাবমিট করতে পারবেন। 1 মাস পর্যন্ত আপনি এভাবে শিডিউল করতে পারবেন। তো চলুন আমরা একটু শিডিউল করি। এবং হচ্ছে আমি এখানে দেখেন আজকে হচ্ছে 19 তারিখ, আমি স্যাটারডে, মানে শনিবার এই বিষয়টিকে করলাম। তো আমি বললাম যে 24 তারিখ আমি এই পোস্টটি করব, অথবা আমি আগামীকালকেই দেখাই আমি আবার প্ল্যানারে চলে যাচ্ছি, প্ল্যান করব। এবং এখানে 20 তারিখ বললাম, এই দেখেন নিচে শিডিউল লেখা আছে, শিডিউলে ক্লিক করব। এবং আপনি কোন বিষয়টি শিডিউল করতে চান, পোস্ট করবেন না স্টোরি করবেন না রিলস করবেন না গো লাইভ নাকি শিডিউল অ্যাড করবেন। আমি বলছি যে ভাই তুমি এখান থেকে পোস্ট করো। তো আমি দিলাম এখানে এসেও আমি কিন্তু ডেট চেঞ্জ করতে পারবো। 20 তারিখ বললাম, আমি দিলাম 21 তারিখ, যে আজকে মানডে, তুমি মঙ্গলবার আমার এই বিষয়টা সুন্দর করে দেখে দাও। এরপর রয়েছে এখানে টাইম, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস।
কারণ আমরা যেখানে আছি, আমার কম্পিউটারটা কোথায়, আমার কম্পিউটারটা হচ্ছে বাংলাদেশি জিটিএম মোডে আছে। জিটিএম+6, মেবি +6 জিটিএম, এটা হচ্ছে বাংলাদেশি টাইম জোন। কারণ আমি যদি আমেরিকান টাইম জোন দিই, আমার টাইম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ টাইম জোনের উপর ভিত্তি করে আমাদের দেশের যে পিএম এএম গুলো চেঞ্জ হবে, এবং দেশ ভিত্তিক আমাদের সময়গুলো পরিবর্তন হবে। এখন আমি এখানে যা দিব, বাংলাদেশি টাইম দিব। এখন দেখেন, আপনার ক্লায়েন্ট হচ্ছে আমেরিকায়, আমেরিকার সাথে বাংলাদেশের টাইম ডিস্টেন্স হচ্ছে, এটা সময় সাপেক্ষ এবং হচ্ছে উম রাজ্যভেদে হয়। 10-12 ঘন্টা, কারোর সাথে 14 ঘন্টা, কোনো রাজ্যের সাথে 12 ঘন্টা, এরকম। সো আমি এখান থেকে সার্চ করলাম, আমার ক্লায়েন্ট হচ্ছে আমেরিকায়, আমি লিখলাম ইউএসএ টাইম নাও। আমেরিকাতে বর্তমানে 12:34 PM, অর্থাৎ তারা দিনের বেলাতে আছে, আমরা অলরেডি রাত 12টার দিকে ঢুকে যাচ্ছে। তাদের সাথে ডিস্টেন্স হচ্ছে প্রায়, এখান থেকে আমি যদি বলি, প্রায় 10 ঘন্টা। যদি এটা অন্যান্য রাজ্য হতো, তাহলে তার সাথে হয়তো 14 ঘন্টা হতো, 12 ঘন্টা হতো। এখন আমি, সে ক্লায়েন্ট বলতে চাচ্ছে, তুমি এমন টাইমে পোস্ট করাও যে টাইমটাতে আমেরিকা যাতে 10টা বাজে সকাল। তাহলে আমাকে, যেহেতু আমি দেখলাম কত ঘন্টা ডিফারেন্ট, আমি দেখলাম এখানে প্রায় ডিফারেন্ট রয়েছে 10 ঘন্টা। তাহলে আমেরিকার যদি সকাল 10টায় পোস্ট করতে হয়, তাহলে আমাকে রাত পোস্ট করতে হবে 8টা। মানে আমাকে শিডিউল দিতে হবে রাত 8টা, তাহলে আমেরিকাতে সকাল 10টা অটোমেটিক হয়ে যাবে। এ বিষয়টি বুঝতে হবে, এবং এখান থেকে আমি ক্লিয়ার হতে হবে। তো চলুন আমি একটু দেখি রাজ্যভেদে তাদের কিন্তু অনেকগুলো চেঞ্জ আসছে। যেমন খাই না, চাইকাগো মেবি, নাকি চিকাগো, আচ্ছা। এটা রাজ্য, এখানে 11:34 AM বাজে। এরা এখনো এএম এ আছে, মানে 12টা বাজে না পিএম হবে, তারা এখনো সকাল আছে। 9:34 AM পয়েনিক্সে 9:34 বাজে। 9:34 AM লস অ্যাঞ্জেলেস হচ্ছে আপনাদের যে ক্যালিফোর্নিয়ার একটি শহর, লস অ্যাঞ্জেলেস, যেটা কিছুদিন আগে আপনি দেখেছেন পড়ে গিয়েছিল আশেপাশে। সো ওইখানে মাত্র সকাল 9:34 AM। তার এখান থেকেও কিন্তু তার 3 ঘন্টা ডিফারেন্ট। কারণ আমেরিকা খুব বিশাল একটি দেশ, So আমেরিকার বায়ার যেহেতু আমাদের অনেক আছে, তো সেহেতু আমাদের এখান থেকে টাইমগুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। এই বিষয়টি ক্লায়েন্ট বললো আমি লস এঞ্জেলেসে থাকি, এখন আপনি আমেরিকান টাইম নাও দিয়ে 12টা চেক করলে কিন্তু হইব না। আপনাকে ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে হোয়াট ইজ ইউর টাইম নাও। যখন সে টাইমটা বলবে, বাংলাদেশি টাইমের সাথে আমি পরিবর্তন করে নেব যে কতটুকু ডিস্টেন্স তার সাথে রয়েছে। তাহলে আমি বের করে নিতে পারবো যে কোন টাইম দিলে বায়ারের ওই দেশের বা ওই সময়ের টাইমটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর দেখেন যে অ্যানখরেজ বা হুনুলুলু, আচ্ছা, 6:37 AM। এখন লস অ্যাঞ্জেলেস যে বললাম যে সেখানে প্রায় 9:34 বা 9:35, তাহলে কত ঘন্টা ডিফারেন্ট, আমাদের 10:37, তাহলে 13 ঘন্টা। তাহলে দেখেন বা ওইটা দেখলাম যে 10 ঘন্টা, এখানে 13 ঘন্টাটা আছে ডিফারেন্ট। তো আমেরিকাতে এক একটা রাজ্যের সাথে এক একটা ডিস্টেন্সই অনেক। আপনি দেখেন চট্টগ্রাম, ঢাকা, তো ইফতারের সময় দেখেন না 8 ঘন্টা 10 ঘন্টা ডিফারেন্ট থাকে। কেউ খাইয়ে ফেলায়, কেউ এখনো আজানের অপেক্ষা থাকে। কেন? এটা হচ্ছে ভৌগোলিক যে, আমাদের ভৌগোলিক যে সূর্যের উঠানামা, সূর্যের প্রদক্ষিণ, গ্রহ উপগ্রহগুলো ঘোরাঘুরি করছে। তো এটার কারণে আমাদের সময়গুলো কি চেঞ্জ হয়। এখন এটা জানতে হবে কেন, কারণ আমি শিডিউলটা একটু না হলে মাথায় ঘামাই ফেলবো বা একটু নষ্ট করে ফেলবো। এখন আমি ধরেন ইন্ডিয়াতে যদি আমি বলতে যে সকাল 10টায় পোস্ট করাও, তাহলে ইন্ডিয়ার সাথে আমাদের ডিস্টেন্স হচ্ছে মাত্র আধা ঘন্টা। দেখবেন যে এখানে যদি কোনো 8:30 হয়, আমাদের এখানে 9টা বাজে। বা ওদের যদি 8টায় প্রোগ্রাম দেয়, আমাদের এখানে 8:30 দেখায়। তার মানে আমরা পিছিয়ে আছি, তারা এগিয়ে আছে, এরকম মনে হয়, তাই না? ইউকে, ইউকে টাইম না, ইংল্যান্ডের মধ্যে 5:38 PM, অর্থাৎ ইংল্যান্ডে আমাদের সাথে 5 ঘন্টা পিছিয়ে আছে। আমেরিকা 12 থেকে 13 ঘন্টা পিছিয়ে আছে আমাদের থেকে। তাহলে ওরা হচ্ছে বিকাল 5টা বাজে ইংল্যান্ডে। এখন সে যদি বলে তুমি আমার পোস্টটি করে দাও যাতে সকাল 10টা হয়, তাহলে আমাকে একজনে বলেন, কে বলবেন? কারণ মাসুম ভাই, কারণ আছেন মাসুম জি মজুম, ভাইয়া। জি বলেন ভাইয়া।
ইংল্যান্ডে যদি সকাল 10টায় পোস্ট করতে বলে, তাহলে বাংলাদেশে কোন টাইম সেট করতে হলে বা কোন টাইম সেট করলে ইংল্যান্ডে 10টায় পোস্ট হবে? আমাদের থেকে ডিফারেন্স কত না বলছেন ভাইয়া? 5। 5 হলে তাহলে আমরা 5 5 ঘন্টা পিছাবো। বলেন না আপনি কোন টাইমে দিবেন, বাংলাদেশ আমরা সময় দিবেন, সন্ধ্যা 5 ঘন্টা পাঁচটা, তো বুঝছি। সন্ধ্যা 5টায়। হুম। সন্ধ্যা 5টায়, কেমনে সন্ধ্যা মানে 5টায়? বিকাল 5টা আর কি। পিছালে আমাদের থেকে যদি আগে থাকে, ও না পিছালে তাহলে তো 11টা 12টা 1টা 2টা 3টায়। এক্স্যাক্টলি, 3টায় হ্যাঁ, দিতে হবে, 3টা 3টা। 5টায় না। তার মানে আপনি তিনটা তার টাইম তিনটা থেকে হ্যাঁ। আপনার টাইম প্লাস করে দিবেন 5 ঘন্টা। তার পাঁচ মানে ঘন্টা আমি শিডিউল করব বাংলাদেশের টাইম কোন টাইম? 3টায়। 3টা, তাহলে অটোমেটিক ইংল্যান্ডে কখন দেখাবে? তাহলে 5টা দেখাবে। 5টা দেখাবে। কিল্লা 5টা দেয় তুমি, ইংল্যান্ডে দেবো 10টায়। 10টায় সরি, 10টায়। এখন টাইম 5টা, ঠিক আছে। ইংরেজি 10টায়। বাংলাদেশি টাইম আমি 3টে সেট করব, ইংল্যান্ডে অটোমেটিক 10টায় দেখাবে। 10টা দেখাবে। তাহলে আমেরিকায় তখন কটা বাজে দেখাবে? আমেরিকা হলো এভারেজ টাইম, আহ এভারেজ টাইম দশটা 10 ঘন্টা ডিফারেন্স ধরেন। হ্যাঁ, 10টা হলে 11 12 3টায় দেখাবে। কেমনে? 3টায় না, আমি তো 3টে একটায় দিছি, দেখাবে, একটায়। আপনি তো 3টে দিছেন, একটা কেন দেখায়? 10 ঘন্টা না, হ্যাঁ, রাত একটা না দিন একটা? দিনের। আপনি তো বিকেল 3টে দিছেন বাংলাদেশে, তো আমেরিকার দিনের একটা কেমনে দেখাবে? আমরা যেটা দিচ্ছি এটা তো 2 ঘন্টা ডিফারেন্ট। না, আমি তো রাতে 3টে সেট করছি, বাংলাদেশ সময় রাতে 3টে সেট না না, করলাম রাত না। 3টা না, আমি দিনের কথা বলছি, ও, দুপুর। দিনের কথা বললে তাহলে তো আহ 3টায় হলে 1টার দিকে দেখাবে। 1টার দিকে দেখাবে। রাত একটা। রাত 1টায়। জি। আচ্ছা আচ্ছা। 10 ঘন্টা, 10 ঘন্টা প্লাস হবে রাত 1টায়। এ জাহিদ ভাই, হ্যাঁ কইছি নি কোন? সরি, জাভেদ ভাই, আমারটা হয়েছে নি কোন তো? স্যার ঠিক আছে, এটা রিল্যাক্সে বসেই করতে হইব, নাহলে এটা মাথা ঘুরে যায় টাইম সেটিং করতে। কেমনে? উনি তো 14 ঘন্টার হিসাব দিছে। এটা কয়েকটা কয়েকটা ঠিক কয়েকটা করলে পরে ক্লিয়ার হয়ে যাবে মাথায় ভাই। মানে বুঝছেন তো? এগুলো হ্যাঁ, ইয়ে বুঝছি, রিল্যাক্সে বসে মানে করলে হয়ে যাবে। ক্যালকুলেশনটা বুঝছি। কিন্তু ক্যালকুলেশন ফাইন, একটু এবারে সমস্যা। বইয়া ক্যালকুলেটর লো বইয়া প্লাস মাইনাস করেন, ওকে? জি, রাসুলি অবশ্যই। দিয়া বইয়া কাটাকাটি করিয়েন ইনশাআল্লাহ। টাইম রে। পারফেক্ট, বুঝে গেলে হয়েছে। দারুণ বিষয়। চলুন আমরা নেক্সটে চলে যাই, পরবর্তী অপশনের মধ্যে। এবার এখানে আসেন, তাহলে আমি এটা আপডেট করলাম, ওকে ফাইন। তো তাহলে সিঙ্গাপুরে সে বলছে সে আমাদের থেকে 2 ঘন্টা আগে আছে। তো সে বলতেছে ভাই, তুমি সিঙ্গাপুর টাইম সকাল 9টায় দাও। সে যেহেতু 2 ঘন্টা আগেই আছে, তার বাংলাদেশি টাইমে তখন সকাল 7টা বাজে। তো 7টায় তো আপনি অনেক সময় সজাগ, অনেক ঘুমান। আপনি বলছেন ভাই সকাল 7টায়, ওকে, তাহলে আমি বাংলাদেশি টাইম সকাল 7টায় দিলাম। অটোমেটিক সিঙ্গাপুর 9টা দেখাবে। শুধু সিঙ্গাপুর না, সারা পৃথিবীতেই দেখাবে। তখন সারা পৃথিবীতে যে যে টাইমে আছে ওই টাইমেই দেখাবে। আমেরিকা তখন দেখা যায় রাত 1টা বাজে, মানে সাপোজ দেখবে। কানাডা তখন রাত 2টা বাজে, সে তো এই টাইমে দেখবে। বাংলাদেশ টাইমে আমি সকাল 7টা দিছি, বাংলাদেশে 7টা দেখাবে, কিন্তু বাকি পৃথিবী যেখানে যে টাইমে আছে, যে টাইম জোনে আছে, সেই টাইমই দেখাবে। খুব ইজি। এখন আমি যদি বাইরের কইছে সকাল 10টায় দাও, আমরা আমনে সুন্দর করে মারা দিয়েছেন বাংলাদেশে টাইমে সকাল 10টা, আমেরিকা, আমেরিকার ওই করবো কি রে, রাত 12টায় কেমনে দিলি? রান্না করবো, সরি 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 সরি, আমি তো ভাবছি তুমি 10টায় কইছো, আমার 10টা নেই। তো আপনার 10টা তো আর তার 10টা এক না। পৃথিবী, সারা পৃথিবী একই সাথে ঘুমায় না, আলাদা আলাদা টাইমে। চলো না, এটা বুঝে গেলে আমরা হচ্ছে এটা সেভ করে দিব। তো আমি এখান থেকে সকাল 7টা দিলাম, 20 তারিখ আগামীকাল। তাহলে এখান থেকে শিডিউল হয়ে গেল। এবং এখান থেকে আমি নিচের দিকে গেলাম এবং উপরে দেখেন আমি এখানে টেক্সট লিখতে পারবো। তো এটা আমরা প্রফেশনাল পোস্ট করা তো দেখাই দিছি। তো আপনি প্রথমে টাইটেল দিবেন, এরপর হচ্ছে ডেসক্রিপশন দিবেন, এরপর হচ্ছে হ্যাশট্যাগ দিবেন। এখানে কয়টা হ্যাশট্যাগ দিবেন, এরপর এখানে আমি উল্টাপাল্টা লিখছি আর কি, আপনি দেখে নিয়েন। এটা হচ্ছে মোবাইলে প্রিভিউ,
আর ডান বাম দিকে হচ্ছে কি কম্পিউটার প্রিভিউ। এবং এখানে আমরা চাইলে পিকচার অ্যাড করতে পারবো, অ্যাড ফটো। আমরা অ্যাড ফটো দিয়ে তখন এখান থেকে পিকচারটি নিয়ে নিব। দেখেন এবার আমার এটা পোস্ট হয়ে যাবে। বাম দিকে দেখেন নিচে এখানে আমি টাইম শিডিউলটা আবারও চেঞ্জ করতে পারবো, এবং চাইলে একই সাথে আমি স্টোরিতেও দিতে পারবো। এটা পোস্ট হওয়ার সাথে সাথে স্টোরি হয়ে যাবে অটোমেটিক। চাইলে আপনি অন করে দিলে এটা পোস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। আর যদি আপনি শেয়ার অলওয়েজ দেন তাহলে অলওয়েজ পোস্ট করার সাথে সাথে এটা শেয়ার হয়ে যাবে। তো আমি এটা দিলাম না, কারণ পোস্ট গুলো শেয়ার হলে ওই লেখাগুলো স্টোরিতে কেটে কেটে যায়। এই জন্য আপনি চাইলে নিজে এটা আহ স্ক্রিনশট নিয়ে দিতে পারেন পরবর্তীতে। তো এখানে আর বেশি কিছু নেই। এখানে কিন্তু কোলাবোরেশন করা যায় না, কারণ হচ্ছে শিডিউল পোস্ট গুলো কোলাবোরেশন হবে না। দেখেন এটা কিন্তু শিডিউল হয়ে রয়েছে, এবং আমি এখান থেকে এটাকে শিডিউল করে দিতে পারি। এই বিষয়টা এখান থেকে মেবি লেটার, এই বিষয়টা আমি এখান থেকে মেবি লেটার দিয়ে দিলাম। এটা কিন্তু শিডিউল হয়ে রয়েছে। এরকম আমি আরো অনেক শিডিউল করতে পারবো। এখান থেকে আপনি দেখছেন যে এখানে অনেকগুলো বিষয় হয়। তারপরে অনেক কিছু আপনি শিডিউল করতে পারবেন, আপনার জন্য হয়ে যাবে। অ্যাক্টিভ টাইম এসে আপনি কোন টাইম দিবেন, আর ওটা অ্যাক্টিভ টাইম। অ্যাক্টিভ টাইম বলতে এটা কোন টাইম পোস্ট হবে, এটা অ্যাক্টিভ টাইম। যেমন আগামীকাল, টুমোরো, উইন্সডে, কোন টাইম, এটা হচ্ছে আপনার, এটা যেটা দিবেন ওটা অ্যাক্টিভ টাইম হিসেবে দেখাবে। ওকে, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। So, আমরা প্রত্যেকেই শিডিউল পোস্ট বুঝছি, পারবো। জি স্যার। ইনশাআল্লাহ। জি জি স্যার স্যার, ইনশাল্লাহ। পারবো স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ পারবো। পারফেক্ট পারফেক্ট। হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। জি দারুণ বিষয়, বুঝছেন নি? আর যদি না পারেন তাহলে ওই চয়ন শর্মার মতো ঘুমায় ঘুমায় ক্লাস করবেন, বুঝছেন নি? স্যার দোকানে দাঁড়ানো ছিলাম তো সারাদিন, এর লাগে স্যার ভালো লাগতেছিল না। সারাদিন কি করছেন? স্যার ওষুধ দোকানে থাকি যে দাঁড়ানো ছিলাম তো, এর লাগে। আচ্ছা আচ্ছা, তো ওষুধ দোকানে থান, ওষুধ খাইলেন তাহলে, ফ্রিতে তো ওষুধ খাবেন। স্যার আচ্ছা, দারুন দারুন। তো চলুন আমরা হচ্ছে পরবর্তী অপশনে চলে যাচ্ছি। কোনো কন্টেন্ট আপলোড দিতে ফেসবুক পেজ থেকে দিব না মেটা সুইটতে, বা যেখান থেকে দেন ফেসবুকে ফলোয়াররা দেখবে, যে কোনো জায়গা থেকে আপনার ভালো লাগে সব জায়গা থেকে দিবেন, কোনো প্রবলেম নেই। এখান থেকে দিলে আলাদা সুযোগ সুবিধা এরকম কোনো বিষয় নেই, সব জায়গা থেকে একই সুযোগ সুবিধা। শুধু এখানে শুধু শিডিউল পোস্টটা করা যায় বাড়তি, এতটুকুই। এরপর চলে যাব আমরা কন্টেন্ট। বাম দিকের সিরিয়াল আমি বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করছি। কন্টেন্ট হচ্ছে আমরা কোন কোন কন্টেন্ট কবে দিয়েছি, এবং আমি এখান থেকে কিভাবে আমার ক্লায়েন্টকে দেখাতে পারবো যে দেখো লাস্ট 28 দিনে আমি এই এই পোস্টগুলো তোমার জন্য করেছি, লাস্ট 28 দিনে আমি তোমার জন্য এই এই ভালোবাসা দিয়েছি, দেখো এখানে আমি পোস্টগুলো করেছি। আপনি তাকে সিরিয়ালে দেখাতে পারবেন স্ক্রিনশটের মাধ্যমে। নিচে দেখতে পারবেন যে এতগুলো পোস্ট করা হয়েছে। এবং শুধু এটা নয়, এবং ডান দিকে আপনি দেখতে পারবেন কয়টা, এটা যদি কোনো ভিউ হয়ে বা ভিডিও হয়ে থাকে, কয়টা ভিউ হয়েছে, কবে পোস্ট হয়েছে। এখানে স্টেটাস আপনি দেখতে পারবেন এইটা। তারপর ডান দিকে আরো বিষয় আছে, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন দেখতে পারবেন, ওয়াচ টাইম দেখতে পারবেন। এরপর হচ্ছে এখান থেকে 3 সেকেন্ড ভিডিও দেখতে পারবেন, 3 সেকেন্ডের ভিডিও দেখতে পারবেন। মানে কত মানুষ 3 সেকেন্ড করে ভিডিও দেখেছে, কত মানুষ 1 মিনিট করে ভিডিও দেখেছে, এখানে টোটাল রিপোর্ট গুলো দেখতে পারবেন, যেটা পেজ দিয়ে আসলে ওইরকম ভাবে সম্ভব না। এটা মেটা বিজনেস সুইটে এসে বিস্তারিত দেখাচ্ছে ফেসবুকে। এবং এভারেজ ওয়াচ টাইম দেখাবে, রিটার্নিং ভিউ, অর্থাৎ একজন ব্যক্তি একবার ভিউ দেখছে, ভিউ করে গেছে, এরপর সে আবার এসে ভিউ দিছে, এটাকে রিটার্নিং ভিউ বলে। এরকম কয়জন ব্যক্তি আপনার ভিডিওটি দেখেছে, মানে আগের অন্য কোনো ভিডিও দেখছে সে এখানেও এসে ভিউ দিচ্ছে, এরকম ভিডিও ভিডিও ভিউকে রিটার্নিং ভিউ বলে। কয়টা কমেন্ট হয়েছে, কয়টা শেয়ার হয়েছে, কয়টা কি হয়েছে, টোটাল বিষয়গুলো দেখতে পারবেন। এবং যদি কোনো মনিটাইজেশন থাকে এই ভিডিও থেকে কত আর্ন করতে পারবেন। এটা অনেক সময় আপনি দেখেন অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পায়, তো সেই জায়গা থেকে এই যে বিষয়গুলো বা পোস্ট গুলো থেকে কত টাকা আর্ন হয়েছে এটা অনেকেই দেখায়। তো সেখানে আমরা ক্লিক করলে আমরা দেখাতে পারি এই বিষয়টি। এখানে ডলারের একটা চিহ্ন থাকে এরকম। সো এগুলো হচ্ছে কি আমাদের পোস্ট অ্যান্ড রিলস। ডান দিকে দেখেন শিডিউল, কোথাও শিডিউল যদি করা থাকে তাহলে এখানে দেখাবে। আমরা অলরেডি একটা শিডিউল করেছি, আপনারা জানেন। তাহলে এটাকে আমি ক্যান্সেল করে দিতে পারবো, কেটে দিতে পারবো, ম্যানেজ পোস্টটাকে এডিট করতে পারবো এবং ডিলিট করে দিতে পারবো। বা আমি রিশিডিউল পোস্ট করতে পারবো, মানে শিডিউলটা আবার চেঞ্জ করতে পারবো, বা ডুপ্লিকেট করতে পারবো, এই পোস্টটাকে ডুপ্লিকেট করে আরেকটা পোস্ট করতে পারবো। এটা ডুবলি হয়ে যাবে, পাবলিশ করলে ডুবলি হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে স্টোরি কি দিচ্ছেন, এখান থেকে দেখতে পারবেন এই বিষয়গুলো। টোটাল কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে তো লাস্ট ক্লাসে বিস্তারিত কথা হয়েছে।
যা কিছু পেজ থেকে যাবে সবকিছু কন্টেন্ট, এই বিষয়গুলো এবি টেস্টিং গুলো হচ্ছে ফেসবুকের আমাদের অ্যাড এর সময় কাজ। এটা একটি টেস্টিং সিস্টেম, অ্যাড এর বিভিন্ন অডিয়েন্স টেস্টিং সিস্টেম, এটা আমরা সামনের বিষয়গুলো দেখবো। এরপর বাম দিকে হচ্ছে এখানে ইনসাইট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এই যে ইনসাইটটা, ইনসাইটটা আমরা এখান থেকে দেখবো ইনসাইটে কি কি চায় সে। আসার পর আমরা এখান থেকে চলে যাব ভিউ অল ইনসাইট। এই ভিউ অল ইনসাইডে চলে যাওয়ার পর আমি এখান থেকে ওভারভিউতে যাব। ওভারভিউতে যাওয়ার পর আমি হচ্ছে টোটাল রিপোর্টটা দেখব। ওকে, তারপরে জানেন যে এখানে ওভারভিউ হচ্ছে টোটাল বিষয়টা, কিন্তু আমরা নিচের দিকে কিভাবে বিস্তারিত দেখাবো। এবং আপনারা জানেন যে ফেসবুকে একটা উইকলি চ্যালেঞ্জ দেয় অনেককে, বা সবারই চ্যালেঞ্জটা থাকে। আপনি যদি বিজনেসে ভালো করতে চান, আপনি এই চ্যালেঞ্জটাকে লুফে নিতে হবে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন ভালো করতে চান, তাহলে আপনি সেখান থেকে এই উইকলি চ্যালেঞ্জ গুলো নিতে হবে। সো এই যে বিষয়গুলো, কমপ্লিট অ্যাট লিস্ট 4 টাস্ক টু ফিনিশ দিস প্ল্যান। সো এখানে দেখেন 6টি টাস্ক দিছে আমাকে, সে বলছে তুমি একটা অ্যাড দাও, এরপর বলছে তুমি 2টি ফেসবুকে পোস্ট করো এই সপ্তাহে, আর 5 দিন আছে। এরপর সে বলছে তুমি উইকলি গোল সিলেক্ট করো, পাবলিশ 1 স্টোরি অন ফেসবুক, এই বিষয়টি আমাকে দিতে বলেছে। এবার দেখেন প্ল্যান। প্ল্যান হচ্ছে যে এখানে আমরা সরাসরি এখানে এসে আমরা ক্লায়েন্টকে বিষয়গুলোকে উপস্থাপন করব। প্ল্যান হচ্ছে আমরা উইকলি যে চ্যালেঞ্জ গুলো দিছে কি কি প্ল্যান আপনি করবেন, চলেন পাবলিশ 1 অ্যাড এখানে দেখব। দ্বিতীয় নাম্বার হচ্ছে পাবলিশ 2 পোস্ট অন ফেসবুক। আমরা এখান থেকে আরো একটি বিষয় দেখব, পাবলিশ 1 স্টোরি অন ফেসবুক, এটা আমরা এখান থেকে দেখব। কানেক্ট টু ইনস্টাগ্রাম, আমরা এইটা এখান থেকে কানেক্ট করলে এটা ফুল হবে। এবং এখানে আমাকে এটা দেখাচ্ছে, তো প্ল্যান চাইলে আপনি এখানে পূরণ করে করে, এটা পূরণ করলে কি হবে, আমার পেজ গুলো ফেসবুক অনেক বেশি রিকমেন্ড করবে মানুষের কাছে এবং আরেকজনের কাছে পৌঁছায় দিবে। এবং এইটা উইকলি চ্যালেঞ্জ গুলো করতে করতে আমার পেজ একসময় ভালো একটি অবস্থানে চলে যাবে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, ভিডিও মেক করতে চান, তারা এই উইকলি চ্যালেঞ্জটার দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হয়। যারা বিজনেসও গ্রো করতে হয় তাদের জন্য কিন্তু এটা দরকার, কারণ আপনি যখন একটা চেঞ্জ মানে চ্যালেঞ্জটা পূরণ করবেন, ফেসবুক আপনার বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। কারণ নেক্সট লেভেলে কিভাবে নিবে, পেজটা যদি গ্রো ভালো হয়, যখন আমরা একটা পোস্ট করলে এটা কি 10-20 হাজার ভিউ হয়ে যাচ্ছে, তো এ তো মানুষ যে দেখতেছে, এটা কিন্তু আপনার একটা সময় কি, ওই যে গত ক্লাসে বলেছি যে ট্রাস্ট কাস্টমার, লয়াল কাস্টমার, লয়াল অডিয়েন্স হিসেবে তৈরি হচ্ছে। এরা কিন্তু ভবিষ্যতে আপনাকে ফিডব্যাক দিবে বস, এবং সেখানে ব্যবসা একটা ভালো আপনি ফিডব্যাক পেয়ে যাবেন। এই বিষয়টা এখান থেকে হয়। তো এরপর আমরা চলে যাব রেজাল্টে। রেজাল্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা ইনসাইটে আসলে রেজাল্টটাই দেখাই। ক্লায়েন্টকে আপনি দেখাবেন, দেখো আমি তো 7 দিন কাজ করছি, এই 7 দিনে তোমার কি কি হয়েছে, তোমার কি ডাউন হয়েছে। ধরুন প্রথমে এসে আপনি একটা রিপোর্ট নেবেন। প্রথমে যখন আপনাকে কাজ দিবে, আপনি মেটা সুইটে এসে যখন অ্যাক্সেস দিবে, মেটা সুইট দেখতে পারবে। কারণ আমাদের এখানে অনেকগুলো পেজ থাকে যেটা আমরা সুইচ করতে পারি, এখান থেকে সুইচ করে করে আমরা চাইলে এটাকে পরিবর্তন করতে পারবো। কিন্তু এইখানে যে বিষয়টি, এখানে আপনি দেখেন রেজাল্ট। রেজাল্ট আসার পর আমি প্রথম ক্লায়েন্ট আমার কাজ দিছে, আমি এটাকে স্ক্রিনশট না নিব। কেন? কারণ তার বর্তমান অবস্থা থেকে ভবিষ্যৎ 7 দিন কি অবস্থা হবে, ভবিষ্যৎ 7 দিনে বা ভবিষ্যৎ 1 মাসে আমি কতটুকু গ্রো করলাম সেটা দেখাবো। গ্রো কিভাবে বুঝবো, এই যে দেখেন আপনি যে 7 দিন দিছেন, সে বলছে ভিউ হয়েছে কয়টা, 14টা, যেটা গত 7 দিন থেকে 75% ডাউন খাইছে। কারণ হচ্ছে আমরা এখানে পোস্ট টোস্ট করিনি। আপনি যখন ওই যে আপনি যখন কন্টেন্ট মার্কেটিং ক্লাসটি করে তার কন্টেন্ট দিবেন, আপনি যখন পোস্ট প্রফেশনাল পোস্ট করা দেখে আপনি প্রফেশনাল পোস্ট করবেন, আপনি যখন উইকলি চ্যালেঞ্জ শেষ করার জন্য এটা করবেন, তখন আপনার ডে বাই ডে এই যে রিচ বাড়বে, ভিউ বাড়বে, তখন এটা গ্রিন চিহ্ন হয়ে যাবে, ক্লায়েন্ট খুশি হবে। প্রথম দিকে ঢোকার পর এই স্ক্রিনশটটা রেখে দিলে, তখন আপনি ক্লায়েন্টকে দেখাবেন এই তোমার তো বাজে অবস্থা পেয়েছে, এই দেখো তোমার সব ডাউন, এই দেখেন নিচে লাল দাগ লাল দাগ। তাহলে আপনাকে এটা কি করতে হবে, আপনাকে গ্রিন চিহ্ন দিতে হবে। তো আপনি যখন ধরেন এটা 28 দিন দিলাম, এ দেখেন 28 দিনে সে 100% করে দেখাচ্ছে, কারণ এই পেজের বয়স 28 দিন হয় নাই। কারণ একটা বিষয় মনে রাখবেন, যখন আপনি 28 দিন সিলেক্ট করবেন, তখন সে গত মাসের 28 দিনের সাথে কম্পেয়ার করবে, যে গত মাসে 28 দিন কেমন রেজাল্ট হয়েছে। যখন আপনি 7 দিন সিলেক্ট করবেন, তো তখন সে গত মাসের 7 দিন এর সাথে কম্পেয়ার করবে।
তো 28 দিন দিছে, 100%। কেন 100% গ্রোথ হয়েছে? কারণ আমাদের এটা বয়সই 1 মাস, এর জন্য। কিন্তু 7 দিন দিলে আমাদের এটা দেখেন ডাউন দেখাচ্ছে, উঠানামা দেখাচ্ছে, সব দেখাচ্ছে। কিন্তু আমরা চাইলে এখান থেকে কাস্টম করে আমরা 1 দিন 2 দিনের রিপোর্টও দেখতে পারবো, 1 বছরের রিপোর্ট দেখতে পারবো, এই বিষয়গুলো। আমার এটা ডাউন হয়েছে, তো চলো এটা পুরাতন পেজ দিয়ে আমি হচ্ছে এই রিপোর্টটা দেখাই ক্লায়েন্টকে। আপনি এটা দেখাইলেই সে খুশি হবে। আপনি যখন লাল দাগ থেকে আপনি তাকে গ্রিন দাগে নিবেন, আপনি যখন তাকে একটু ভালো রেজাল্ট দিচ্ছেন, পারফরমেন্স করাচ্ছেন, তখন সে খুশি হবে। বিফোর আফটার, ইয়া। সো বিফোর আফটার হচ্ছে আপনি কি দেখাবেন যে আমার বিফোর এই কাজ ছিল, আফটার তোমার এতটুকু উন্নতি হয়েছে। বিফোর অবস্থা ছিল তোমার মুখে ব্রণ, আফটার অবস্থা হয়েছে তোমার মুখ একেবারে ঝর্ণার পানির মতো সুন্দর চকচকে ঝকঝকে করে, বুঝছেন? সো এটা আফটার ওয়ার্ক আমি করলাম। তখন বায়ার দেখবে, ইয়া, ইউ আর প্রফেশনাল মার্কেটার অ্যান্ড সেলার অ্যান্ড ফ্রিল্যান্সার। তখন সে আপনাকে নেক্সট কাজটা আবার দিবে, অথবা নেক্সট টাইম হায়ার করবে, যেটা আপনার জন্য খুবই দরকার, যাহাতে বাধা দিবে না সরকার। তো চলুন আমরা চলে যাচ্ছি এখানে। এটা বড় একটা পেজ, এখানে আমরা 7 দিন অথবা 1 মাসের রিপোর্টটা দেখাচ্ছি। 1 মাস করলে 1 মাসের সাথে সে কম্পেয়ার করবে। দেখেন, ফ্রিল্যান্সার ফারুক পেজে গত 1 মাসে ভিউ হয়েছে 1,000,027, 27 না, 1.7 মিলিয়ন মানুষ, অর্থাৎ 17 লক্ষ ভিউ হয়েছে। তবে এখানে মাউস ক্লিক করলে এখানে দেখায় 16,86,338। এটা আনুমানিক 1.7 মিলিয়ন দিয়েছে। রিচ হচ্ছে 8.7K, অর্থাৎ 801 লক্ষ মানুষ রিচ পেয়েছে। এবং যেটা ভিউজে হয়েছে, যেটা 13% ডাউন খেয়েছে, অর্থাৎ গত 28 দিন এইটা আরো 13% প্লাস ভালো ছিল। এটা সে বলছে তোমার এটা খারাপ হয়েছে, 13% ডাউন হয়েছে। এরপর সে বলছে রিচ। রিচ হচ্ছে যে বস, তোমার যে রিচ হয়েছে এটা ভালো রিচ হয়েছে, তবে 2.5% খারাপ হয়েছে। গত 28 দিন থেকে এটা আরেকটু ভালো ছিল, কারণ আমাদের অ্যাড চলে, আমাদের সেখানে অর্গানিক কন্টেন্ট আছে। সালমান ভাই কি মক্কা শরীফের সামনে ক্লাস করেন না পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়েছেন মক্কা শরীফ? সালমান ভাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি ভাইয়া। কি সৌদি আরব থেকে ক্লাস করেন? না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি কোত্থেকে? জুমের এই ভিডিও অপশন থেকে। হ্যাঁ, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি জুমের অ্যাপ থেকে। ও মাই গো, আপনি সালাক্স হয়ে গিয়েছেন। দারুণ। তো তো ঠিক আছে, সালমান ভাই থাকেন সৌদি আরবে, আমরা আপাতত ঘুরে আসি ক্লাসে। তো সেখান থেকে শেয়ার করে এইখানে এ দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, ইনসাইটটা খুবই ইম্পর্টেন্ট। এখন ক্লায়েন্টকে যখন আপনি দিবে, আচ্ছা ক্লায়েন্টকে যখন আপনি প্রথম দিকে এটা স্ক্রিনশট নিবেন, সে বলবে ও মাই গড, ফেজ অবস্থা তো খারাপ, ডাউন হচ্ছে, ডাউন। তারে বুঝাবেন ডাউন হয়ে যেতেছে মিয়া, তুমি তো তুমি তো শেষ, তুমি তো ধ্বংস, নাই কোনো অংশ। তখন আপনি এটাকে গ্রিন নেওয়ার চেষ্টা করবেন। এটা হয়তো অনেক কারণে আমরা কন্টেন্ট কম দিই, বা এটা দিই, বা আগের মাসে কন্টেন্ট ভালো দিছি, অনেক ভিডিও দেওয়া হয়েছে, এখন কম দেওয়া হয়েছে, এই জন্য রিচ কমে। আবার আবার অ্যাড দেওয়া হয়েছে, বা এখানে এখন অ্যাড কম হচ্ছে, এরকম বিষয়টা থাকে আসলে। So, এই ওভারঅল বিষয় মিলিয়ে আমাদের এখানে রিচ ডাউন আপ ডাউন করে, তো আপনি ভালো করে মেনটেন করলে এটা কিন্তু উপরের দিকে যাবে। এ দেখেন, আমি যদি লাস্ট 7 দিন দেখাই, আমার এটা কিন্তু, ও মাই গড, লাস্ট 7 দিনে 595,000 ভিউ, যেটা 249% বালা। ও ভালোর ভালো, কিন্তু 100% নয়, 200% নয়, প্রায় 250%। তো রিসেন্টলি আমাদের কিছু অ্যাড আমরা আবার চালাইছি, তো সেখানে একটা ভিউ আসতেছে, সেখানে একটা রিচ হচ্ছে, ওটা সহ সে অ্যাড করবে। তবে 7 দিনে এখন ক্লায়েন্টকে আপনি ওটাই দেখাবেন যেটা গ্রিন চিহ্ন আছে, বুঝছেন নি? নাকি যখন আপনি রিপোর্ট টিপোর্ট দিবেন, তো আমি এমনটা দিয়েন না যেটা যে লাল চিহ্ন আছে, তাকে তো উন্নতি দেখাতে হইব। তো আমি উন্নতি করছি, বা লাস্ট 2 দিনেরটা দেখেন, লাস্ট 3 দিনেরটা দেখেন। কিন্তু তাকে ওই রিপোর্টটা দেখাবেন যেটা, সে যখন কাজ দিবে আপনাকে, তাকে ওটা দেখাতে হবে যেটা তার ডাউন আছে। এর আমি লাস্ট 28 দিনে দিলে দেখা যাচ্ছে কি ডাউন আছে। এর নিচের দিকে যা, কন্টেন্ট ইন্টে রিয়াকশন, কন্টেন্ট রিয়াকশন আসছে 31,000 লাস্ট 28 দিনে, যেটা 20% ভালো। লিঙ্কে ক্লিক আসছে 14,000, যেটা 14% একটু ডাউন খেয়েছে, বাট আগের 28 দিনে এটা খুব ভালো একটি পারফরমেন্স দিয়েছিল।
আপনার ফেসবুক পেজে ভিজিট করছে গত 28 দিনে প্রায় 49,000 মানুষ, যেটা আমার পেজে এসে এসে ঘেঁটে গেছে, ঘুরে গেছে, ভিজিট করে গেছে, যে দেখিতে টনি কে ক্যাডা, বেডি না বেডা, ভালো না খারাপ নাকি। তো এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে কি, আহ এটা 30% ভালো হয়েছে। মানে আপনি যতটুকু উন্নতি করুন, এক দুইটা লাল থাকতেই পারে ক্লায়েন্টের, কিন্তু আপনি বলবেন যে দেখো আমি এইটাকে একটু উঠাইছি, দেখো আমি তোমার এটা উন্নতি করছি, এটা একটু ডাউন হয়েছে, এটা সামনের মাসে আমি ঠিক করে দিব, এইটা একটু উন্নতি হয়েছে দেখো, ক্লায়েন্টকে দেখাবেন দেখো এটা 49,000 ভিজিট বাড়ছে, ভিজিট হয়েছে 23% বাড়ছে এই মাসে, এবং তুই ফলোয়ার দেখো প্রায় 6.7 হাজার, অর্থাৎ 67 শ 6,700 ফলোয়ার, যেটা 40% ইনক্রিজ হয়েছে, তুমি দেখো, এ দেখো দেখো দেখো, এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। এই যে বিষয়গুলো আমরা কিন্তু বুঝতে পেরেছি এবং করেছি। তো চলুন বস, এখন আমি রেজাল্টে গেলাম, এবার চলে যে অডিয়েন্স। অডিয়েন্স কি? অডিয়েন্স হচ্ছে যারা আমাদের ভিডিও দেখে তারা আমাদের অডিয়েন্স। অডিয়েন্স হচ্ছে যে একটি খেলার মাঠে অডিয়েন্স কে, দর্শক, ইয়া, হ্যাঁ, যারা হচ্ছে সাইডে থাকে ওরা হচ্ছে আপনার অডিয়েন্স। এটি ওয়াজের মাহফিলে দর্শককে, শ্রোতা, তারা হচ্ছে অডিয়েন্স। এটি ক্লাসরুমে অডিয়েন্স হচ্ছে যিনি ক্লাস শুনে, যিনি ক্লাস করছে, উনি আমার অডিয়েন্স। ফেসবুক অডিয়েন্সকে, যিনি আমার ফেসবুক পোস্ট দেখে, যিনি আমার অ্যাড দেখে, উনি আমার অডিয়েন্স। অডিয়েন্স আছে এখানে প্রায় 4,31,422 জন ব্যক্তি, মানে ফলোয়ার যতজন অডিয়েন্স ততজন। মানে অডিয়েন্সের ফলোয়ার, অডিয়েন্সে কি মানে ওরা আমার অডিয়েন্স। তাহলে আমার অডিয়েন্স কারা? যারা আমাকে ফলো করেছে তারাই হচ্ছে আমার অডিয়েন্স। প্রায় 4,31,000 মানুষ আমাকে ফলো করেছে। এখন আপনার কোয়েশ্চেন হচ্ছে তাহলে এখানে কেন আসলাম? এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন এই 4 লাখ মানুষের মধ্যে ছেলে কত পার্সেন্ট আছে, মেয়ে কত পার্সেন্ট আছে। আপনি দেখতে পারবেন এখানে কোন বয়সী মানুষ ফলো আমাকে করেছে। বায়ারকে কেন সাজেস্ট করবো? ধরেন ভাইয়ার বিক্রি করে, বায়ার বিক্রি করে কি, 3 পিস। এখন আপনার এখানে 70% হচ্ছে ছেলে। এখন সে কোন ভাই তাকে ধরে আনেন যিনি 3 পিস পরে, তো তাকে কেন আমি এখানে ফলোয়ার বানাইলাম? বিষয়টি হচ্ছে কি, আমি যদি অ্যাডই চালাই বা অ্যাডের মাধ্যমে, তো সব ফলোয়ার তো অর্গানিক আসবে না। অ্যাড চালাচ্ছে, একটা বিজনেসে অ্যাড চলবে, বিজ্ঞাপন চলতেছে। এখন ক্লায়েন্ট বিক্রি করে পাঞ্জাবি, সেখানে ফলোয়ার আছে মেয়েরা 80%। তো কোন সে আফু যিনি পাঞ্জাবি পরিয়া সুন্দর করে চলে? তাহলে দরকার কি তাহলে আমার মেয়ে, এত মেয়ে পার্সেন্ট? আমি ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারবো যে তুমি ডায়াবেটিসের ওষুধ বিক্রি করো, তোমার আবার বয়স যেটা দেখতেছি না, বয়স দেখছি 18 থেকে 35 বছর বা 18 থেকে 24 বছরের মধ্যে অনেক ব্যক্তি তার ফলোয়ার। তখন আমি দেখলাম সে সে হচ্ছে হার্বালের প্রোডাক্ট বিক্রি করে, সে হচ্ছে আহ ডায়াবেটিসের প্রোডাক্ট সেল করে। ডায়াবেটিস কার হয়? মোটামুটি একটা বয়স আছে এভারেজে, হ্যাঁ কম বয়সে কিছু হয়, বাট এভারেজ একটা 40-45 বছর হলে মানুষ আস্তে আস্তে কি ডায়াবেটিস শুরু হয়। তো সেই জায়গাতে আমার ফলোয়ার দরকার, দরকার ওই রকম। এই জন্য অডিয়েন্সটা দিয়েছে, অডিয়েন্সটা আমরা এখান থেকে দেখে নিব। চলুন, 4,31,000 ফলোয়ারের মধ্যে আমার 18 থেকে নিচে আগে ফলোয়ারের ইয়েটা দেখাই, এ দেখেন 64.9% ছেলে ফলোয়ার, মেয়ে ফলোয়ার হচ্ছে 35.1%। দেখছেন? 18 থেকে 24 বছর মানুষের মধ্যে আমার এখানে ছেলে আছে 17.9%। 18 থেকে 24 মধ্যে আমার ফলোয়ার আছে, মেয়ে ফলোয়ার 12.8%। 25 থেকে 34 বছর মানুষের মধ্যে ছেলে আছে, পুরুষ রয়েছে 27.3%, এবং মেয়ে আছে 14.6%। মানে 100%-এ সে ভাগ করে দিছে। এটা সবচেয়ে বেশি এই বয়সটা দেখেন, 25 থেকে 34। আর এটা ছিল 17%। আর 25 থেকে 34 মধ্যে আমার ফলোয়ার আছে প্রায় 27%, যেটা খুবই ভালো। কারণ এই বয়সী মানুষই কি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী। এখানেও আগ্রহী, এখানেও কিন্তু একটা পার্সেন্ট আছে, 17% ছেলেদের মধ্যে, মেয়েদের ছিল 12, এখানে মেয়েদের 14। 35 থেকে 44 বছরের আঙ্কেল রয়েছে প্রায় 14%, কারণ তখন আঙ্কেল হয়ে যায় 35 বছরে।
এরপর মেয়ে রয়েছে, মহিলা অর্থাৎ আন্টি রয়েছে প্রায় 5.8% মানুষ। এরপর আস্তে আস্তে করে তারা বৃদ্ধ হতে থাকে এবং তাদের সংসার সবকিছু হয়, ছেলে মেয়ে হয়, বুঝছেন। এরপর 45 থেকে 54 বছরের মধ্যে প্রায় ছেলে আছে 2.7%, মেয়ে আছে 1%। সরি, মেয়ে কইতেছি কিনলে। এই হচ্ছে দাদা। দাদা রয়েছে প্রায় 2.7%, আর দাদি রয়েছে 1%, বুঝছেন নি। তারপর 55 থেকে 65 বছরের নানা এবং নানি, তারা আছে 1-2% আর কি, ওগুলার দরকার নাই, বুঝছেন। এখন বুড়া বুড়ি কি আর ফেসবুক চালায়নি, তার নাতি খুলে দিছে, উনি ফেসবুকে ঢুকে খবর টবর চায়। ওনার হয়তো সামনে গেছে, ফলো দিছে, এই শেষ। ওনার আমার ভ্যালু নাই, ওর দরকার নাই। আমার টার্গেটিং ফলোয়ার, আমার টার্গেটিং অডিয়েন্স কারা সেটা বুঝতে হবে। ফার্স্ট বুঝতে হবে যে ইউ হ্যাভ টু নো যে হোয়াট ইজ ইউর প্রোডাক্ট। দেন আপনি সিলেক্ট করবেন আপনার কাস্টমার কারা। আপনি বিক্রি করেন ফেয়ার অ্যান্ড লাভলি কসমেটিক, আপনার ফলোয়ার টার্গেটিং ফলোয়ার হচ্ছে আফুরা, এবং সেখানে বয়স হতে পারে 18 থেকে 25 অথবা 28 অথবা 30। এর উপরে ভাই কেউ আর ওইগুলার ফেয়ার লাভলি টেয়ারলি মাখে না বেশিটা আর কি, বুঝছেন নি। ওই আবু হুরেরা ভাই হয়তো মাখতে পারে। এখন যে এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আমার বিক্রি করে আমি কি, আমি ফ্রিল্যান্সিং কোর্স করাই। আমি যদি এখানে একেবারে অ্যাভারেজ ওই যে বয়স টয়স দিয়ে সব মাইরা ফেলে, তাহলে কিন্তু এখানে হবে না। আমি টার্গেট করব স্টুডেন্ট, আমি টার্গেট করব যারা নিউ জব করে, বা আমি টার্গেট করবো যারা এডুকেটেড পার্সন, তাদেরকে টার্গেট করবো। এগুলো আমরা হচ্ছে অ্যাডে গিয়ে শিখবো বিস্তারিত ভাবে। তাহলে আমাদের সেল বেশি হবে, আমাদের কাস্টমার বেশি আসবে, আমরা অনলাইনে একটি দারুণ একটি বিজনেস গ্রো করতে পারবো, এবং কম খরচে অনেক ভালো রেজাল্ট আনতে পারবো। তখন ক্লায়েন্ট খুশি হবে এবং সে আমাকে হায়ার করবে নেক্সট টাইম। এই বিষয়টি আমাকে শিখতে হবে, এবং দারুণভাবে কিছু টার্গেটিং জানতে হবে। হুটহাট করে বুস্টিং আর প্রমোটিং করলেই আমার হাজার হাজার সেল আসবে না। আমাকে বুঝতে হবে যে ফেসবুকে অ্যালগোরিদম, আমাকে বুঝতে হবে যে অ্যাড কিভাবে কাজ করে, কোন কোন বাজেট অপটিমাইজ, কিভাবে পিক্সেল সেট আপ করে আমি রিমার্কেটিং রিটার্গেটিং করবো। এটি ফেসবুক অ্যাডের উপর আমরা সাধারণত ক্লাস নিয়ে থাকি প্রায় 2 মাস, যেখান থেকে শিখে আমরা কিন্তু একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হয়ে বাইরের দেশের মানুষ এবং বাংলাদেশের মানুষের সাথে কাজ করে আমি অনায়াসে অনেক হ্যান্ডসাম টাকা ইনকাম করতে পারবো। শুধু ফেসবুক শিখলেই আপনি পাশাপাশি ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন যে বিষয়গুলো, এগুলো খুবই সিম্পল ভাবে 1-2টা ক্লাসের মাধ্যমে শিখে যেতে পারবেন। ওই জন্য এটা বিস্তারিত আমরা শিখে ফেসবুককে, যেটা আপনার কাজে লাগে, এবং এটার ব্র্যান্ড ভ্যালু এবং মার্কেট ভ্যালু অনেক বেশি গুগলের পর ফেসবুকের স্থান রয়েছে অ্যাডের। তো এই বিষয়গুলো বুঝতে হবে। এবার চলেন যে আমার প্রথম প্রোডাক্ট দেখতে হবে যে আমার প্রোডাক্টটা কি। তা আপনি বিক্রি করেন যে পাঞ্জাবি, তাহলে আমার টার্গেট থাকতে হবে কি, সেলে। আপনি বিক্রি করেন ল্যাপটপ, আপনার টার্গেট থাকতে হবে কি, স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, নিউ জব হোল্ডার, যারা যারা এমপ্লয় কাজ করে, হ্যাঁ, জব করে তাদেরকে। এন্ড আপনি যদি ডালাভাবে দিয়ে দেন, মাছ ব্যাপারী থেকে শুরু করে কার ফেসবুক নাই, রিক্সাওয়ালারও ফেসবুক আছে, এন্ড তার কাছে গেলে আমার ল্যাপটপ সেল হইব। তো আমি তাকে অ্যাভয়েড করতে হবে। কিভাবে অ্যাভয়েড করবো, এগুলো সামনের বিষয়। চলুন আমি এইখানে শেষ করি আগে অডিয়েন্সের বিষয়টি। এই যে বিষয়টা বয়স ভিত্তিক আমি বের করতে পারলাম, তখন আমি দেখবো আচ্ছা এরা তো আমার দরকার নাই, তাহলে আমি এদেরকে আর টার্গেট করব না। আমি ভবিষ্যতে এই বয়সী মানুষদেরকে টার্গেট করব, যেহেতু আমার অডিয়েন্স তারা বেশি, তারা আমার স্টুডেন্ট বা কাস্টমার। ভবিষ্যতে যদি আপনি প্রোডাক্ট সেল করেন, কাস্টমার। এবার এখানে আসেন, আপনি দেখতে পারবেন কোন শহর থেকে সবচেয়ে বেশি মানুষ আমার এখানে ভিজিট করে, বা কোন বেশি মানুষ আমার ফলোয়ার। ঢাকা থেকে 34%। এই যে 3 লাখ বা 4 লাখ বা 5 লাখ মানুষের মধ্যে ঢাকা থেকেই আছে 34%। ঢাকাতেই মানুষ থাকে প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষ। So, এই বিষয়গুলো হচ্ছে বিষয়। এরপর আপনি চট্টগ্রামে দেখেন, চট্টগ্রামে হচ্ছে প্রায় 7.1% মানুষ আমাদের ফলোয়ার। কুমিল্লা, যেহেতু আমাদের কুমিল্লা বেসিস অফিস, সেই জন্য এখানের একটু বেশি ফলোয়ার। আমাদের শুধু কুমিল্লার জন্য আলাদা একটা সে ফলোয়ার দেখাই দিছে, কারণ এখানে অনেক বেশি ফলোয়ার, 2.6%। সিলেটের জন্য 2.5%, সিলেট পুরো বিভাগের জন্য। এটা কিন্তু চট্টগ্রাম পুরো বিভাগের জন্য, কিন্তু কুমিল্লার জন্য সে আলাদা একটা জায়গা করছে, কারণ এখানে একটু জেলা ভিত্তিক অনেক বেশি ফলোয়ার।
এই জন্য সে আলাদা একটা ঘর করছে। খুলনা বিভাগে 1.8%, খুলনার মধ্যে যতগুলো জেলা রয়েছে, খুলনা, সাতক্ষীরা এবং আরো কিছু জিনিস রয়েছে, সেগুলো থেকে আমাদের এই বিভাগের ইনফরমেশনটি বা পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। রংপুর থেকে 1.7%, রংপুরে অনেক রয়েছে, গাইবান্ধা থেকে শুরু করে নীলফামারী এবং আরো কিছু জিনিস আছে যেমন দিনাজপুর। এই বিষয়গুলো সব মিলিয়ে সে রংপুরকে দিয়েছে 1.7%। কক্সবাজার আলাদা জেলা থেকে রয়েছে, এই জন্য 1.4%। মৌলভীবাজার আলাদাভাবে আছে, রাজশাহী রয়েছে, বরিশাল রয়েছে, এবং এটা হচ্ছে শহর, যে টপ কোন শহর থেকে, এর বাইরে অনেক জেলা থেকে আছে, সে টপ টপ শহরগুলো থেকে দিয়ে দিচ্ছে। এটা সিটি। আচ্ছা, এটা কিন্তু বিভাগ না, এটা হচ্ছে সিটি হিসেবে ধরছে। যেমন ঢাকা শহর, ঢাকা শহর, চট্টগ্রাম শহর থেকে, কুমিল্লা শহর থেকে, সিলেট শহর থেকে শহরগুলো দেখাচ্ছে। এর বাইরেও আর কিন্তু আছে, কেমন, এখানে কিন্তু পুরো 100% আসে না। 34, 7 আর কিছু পার্সেন্ট যেগুলো বাইরে, ছোট 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 1%, 5% বা 0.5% এরকম, এগুলোকে সে গণনা ধরে নেয়। টপ গুলো দেখাচ্ছে। টপ কান্ট্রি হচ্ছে যে সবচেয়ে কম দেশে আপনার ফলোয়ার বেশি, বাংলাদেশের 94%, সৌদি আরব থেকে আছে, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড আরব আমিরাত, ওমান, ইন্ডিয়া, কুয়েত, ইউনাইটেড স্টেট, এই বিষয়গুলো থেকে প্রবাসী বাংলাদেশির অনেকে ভিডিও দেখে, তারা কিন্তু এখানে ফলোয়ার, এগুলো এখান থেকে দেখতে পারবেন। এই বিষয়গুলো হচ্ছে কি, ক্লায়েন্টকে আপনি দেখা, আপনাদের এই বিষয়টা আসবে না যদি না আপনাদের ফলোয়ার 100 জন হয়। আপনি দেখতে পারবেন পটেনশিয়াল অডিয়েন্সটা, সম্ভাব্য, সম্ভাব্য একটা দেখাবে, এটা 65%, এটা 34%, 18 থেকে এত, এটা সম্ভাব্য, আপনাকে একটা ধারণা সে দিবে। ডেমোগ্রাফিক্সে দেখতে হলে আমাকে ফলোয়ার লাগবে মিনিমাম 100 জন, এবং সেখান থেকে আমি এভাবে ভাগ করে পার্সেন্ট দেখাতে পারবো। এর হচ্ছে লিড। লিড হচ্ছে কোনো লিড যদি লাগে সেটা আপনি দেখাতে পারবেন। আমাদের লিড আসলে নেই। লিড হচ্ছে কোনো ফর্ম টর্ম দিলে এটা কয়জন পূরণ করছে এটা দেখতে পারবো। মেসেজ, মেসেজ হচ্ছে যে লাস্ট 28 দিনে 7 দিন এভাবে মেসেজ দেখতে পারবেন, যে ভাই কয়টা মেসেজ আসছে। লাস্ট 28 দিনে আমাদের মেসেজ আসছে প্রায় 2900, যেটা গত 28 দিন থেকে 10% একটু ভালো। মেসেজ কনভার্সন স্টার্টেড, কতজনের সাথে কথা শুরু হয়েছে, বা 2800 মানুষের সাথে কথা হয়েছে গত 28 দিনে, আজকে থেকে লাস্ট 28 দিন আপনি হিসাব করবেন। এরপর হচ্ছে এখান থেকে আমরা যখন যাই, এখান থেকে আপনি দেখেন যে এটা, এটা হচ্ছে কি, একটা গ্রাফ দেখাচ্ছে কবে কত মেসেজ আসছে, দেখেন আজকেরটা হিসাব করেন, এটা হচ্ছে কি, কত তারিখ, 18 মে, আজকে তো 19, গতকালকে অর্গানিক ভাবে আসছে 17 জন, পেইড ভাবে আছে 237, মানে ক্যাম্পেইন বিজ্ঞাপন আসছে 237 জন, এমনি এমনি সার্চ করে অনেকে চলে আসছে 17 জন। এর আগের তারিখে 17 তারিখে অর্গানিক ভাবে আসছে 26 জন মেসেজ দিয়েছে, পেইডে 349 মানুষ। অর্গানিক ভাবে 11 জন, পেইড হচ্ছে 203 জন 16 তারিখ। প্রতিদিনই 300 400 করে মেসেজ আসে আমাদের পেজে, যাদের সাথে কনভারসেশন করে আমাদের অ্যাডমিন টিম, অ্যাডমিন প্যানেল, যারা এখান থেকে যোগাযোগ করে এই বিষয়গুলো, এবং ব্রেক ডাউন স্টেপ বাই স্টেপ। অর্গানিক ভাবে এসেছে 418 জন, যেটা 72% ভালো, এবং পেইড এসেছে 4.2 জন। এই অর্গানিকটা খুবই দরকার, অর্থাৎ মানুষ অ্যাড বাহিরে, অ্যাডের বাহিরে আপনাকে এসে এসে সার্চ দিয়ে মেসেজ করতেছে, এটা অনেক ভালো একটি দিক আপনার বিজনেসের জন্য। এবার আসে নিউ কন্ট্রাক্ট, নতুন করে মানুষ মেসেজ দিছে 2325 জন। এটা টোটাল বিষয়গুলো আমি দেখাচ্ছি আর কি, খুঁটিনাটি বিষয়, এগুলো আপনার যদি দরকার হয় ক্লায়েন্টকে দেখাই দিবেন, বা না দেখালে ওই যেটা ওভারভিউ বা হচ্ছে আমরা রেজাল্ট যেটা দেখাইছি, রেজাল্ট, এই রেজাল্টের বিষয়টা কিন্তু আপনাকে ক্লায়েন্টকে অবশ্যই দেখাতে হবে। এরপর আমি এখান থেকে নিউ, এই যে বললাম 2325টা মেসেজ পাইছে নিউ, অর্গানিক ভাবে আসছে 249 জন যারা নতুন, এবং সেখান থেকে আর কখনো মেসেজ দেয় নাই, কিন্তু তারা নতুন, তবে সার্চ দিয়ে দিয়ে আপনাকে পাইছে, বা কোনো কারণে শেয়ারের কারণে সে এসে এসে দেখছে। এবার পেডে আসছে 2325 জনের মধ্যে পেড আসছে 275 বা 276 মানুষ পেইড ক্যাম্পেইনে বিজ্ঞাপনের মাধ্যমে আসছে। এবার এখান থেকে আপনি দেখতে পারবেন, নিচে দিকে আপনি দেখতে পারবেন ডেইলি রেসপন্সিভনেস,
অর্থাৎ এইটা রেসপন্সিভ কেমন করতেছে, 76% মানুষের সাথে রেসপন্স করতেছে। যেটা খারাপ, যেটা হচ্ছে তারা ভালোভাবে মেনটেন করতে পারতেছে না। রেসপন্স হয়তো সবাইকে করে না, কারণ অনেকে এসে লাইক দিচ্ছে, মেসেজ করে না, লাইক দেয়, কোনো মেসেজ লেখে না, লাইকে টেস্টিং মারি দেয়। তো ওইটা যাতে উত্তর না দেয়, বা ওরা তো উত্তর ওইটা দেয় না, উত্তর না দিলে ওইটা হচ্ছে এভাবে রেসপন্স করে নাই হিসেবে ফেসবুক ধরে নেয়। তো এই জন্য 76% কি, এটা এটা 15% ডাউন খেয়েছে। এটা ডাউন খাওয়াটা ভালো না, এটা বাড়াতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। এবার রেসপন্সিভ টাইম, এটা হচ্ছে কি 6 ঘন্টা 48 মিনিট। এর মানে হচ্ছে প্রতি মেসেজের জন্য তারা এভারেজ সময় নেয় 6 ঘন্টা 48 মিনিট কথা বলার জন্য। এটা হয়ে থাকে যে অনেক সময় রাত 11টায় মেসেজ দিচ্ছে, রাত 11টায় কিন্তু অফিস বন্ধ, কিন্তু তাকে উত্তর দিতে হয় সকাল 10টা 11টায়। এখন তো এই যে 10 12 ঘন্টা হয়। এবং ফেসবুক এটাকে কি করে, পরবর্তী স্টেপে চলে যাচ্ছে এবং সেখান থেকে দেখানোর ট্রাই করছি কেমন হয়। দূর করব ভয়, আমরা করব জয়, চলুন আমরা নতুন কিছু শিখার অপেক্ষায় রয়েছি প্রতিনিয়তই। এই যে বিষয়টি, রেসপন্সিভ টাইম প্রতি মেসেজের জন্য সে 6 ঘন্টা 48, আপনি আপনার যখন অফিস থাকবে, আপনি আপনার অ্যাডমিন ফ্রেন্ডকে বলতে পারবেন এই জিনিসটা তোমাকে ইমপ্রুভ করতে হবে। এতজনের সাথে তুমি কথা বলো, এই যে তোমার 76% কি রেসপন্স রেট, মানে হচ্ছে তুমি 100 জন মানুষকে মেসেজ দিলে 76 জন মানুষের সাথে কথা বলো, এটাকে তোমাকে বাড়াতে হবে। এটা খুবই বাজে অবস্থা, তোমাকে এটা উঠাতে হবে। এটা ক্লায়েন্টের এই বিষয়টিও দেখাতে পারবে, এটা বাজে অবস্থা, এটা উঠাতে হবে, উন্নতি করতে হবে, না হলে বিজনেস হবে না। কারণ মানুষের সাথে যদি কথাই না বলেন, মানুষ কিন্তু আপনার থেকে প্রোডাক্ট কখনোই নিবে না। এ বিষয়টি আমাকে বুঝতে হবে, এ বিষয়টি আমাকে করতে হবে, তাহলে আপনি সুন্দর করে একটি অবস্থানে যেতে পারবেন। এরপর দেখেন, আমরা নতুন যে অপশনটা সেটা হচ্ছে এখানে চলে যাচ্ছি। মেসেজ অপশন শেষ, এখানে নিচের দিকে আর কিছুই নেই। বেঞ্চ মার্কেটিং আসলে লাগবে না, বিজনেস কম্প্যারিজম, ফেসবুক ফলোয়ার টলোয়ার কেমন বাড়ছে এগুলো দেখাবে, এগুলো আর লাগে না। So, আমাদের এই হচ্ছে মূল বিষয়টা, এবং এটা শিখলেই হবে। তা আমরা আমাদের যে পেজ আছে সেটাতে চলে যাচ্ছি। তো ডিজিটাল কোর ভিডিতে আমি চলে আসলাম, এসে আমি এখানে চলে আসব ইনবক্স। ইনবক্স হচ্ছে কি, কেউ যদি আপনাকে মেসেজ করে তাহলে আপনি মেসেজ অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে আমি ক্রিয়েট মেসেজিং অ্যাড দিব, অটোমেশন দিব, এগুলোতে আমরা দেখাইছি। মেসেজ অপশন হচ্ছে মেসেজ কার সাথে করবেন সেটা দেখাবে। আমরা ফাইনালি চলে যাচ্ছি আজকে লাস্ট আলোচনার দিকে, সেটা হচ্ছে মনিটাইজেশন। সো হোয়াট ইজ মনিটাইজেশন? মনিটাইজেশন বিষয়টি বুঝতে হবে যে আমাদের পেজে যে আর্ন করা, রেভিনিউ ইনকাম করা যে বিষয়টি শোনা যায়, সেটাই হচ্ছে ফেসবুক মনিটাইজেশন। ধরেন আমরা বলে থাকি ফেসবুক থেকে আয় করো, এই করো সেই করো, তখন আমাদের ফেসবুক মনিটাইজেশন কথা বলে। আমাকেও আমার ছবি কে দিল আবার, দেখছেন নি হলাইন কথা শতান, এ কেমন বিচার, ওকে স্যার কত নিষ্পাপ। এবার দেখি আমরা হচ্ছে এই যে সে কথা বলতেছে, এই যে এখান থেকে কথা বলতেছে, এই যে এখান থেকে ভিডিও দিচ্ছে, এই যে এখান থেকে ভিডিও দিচ্ছে, এই বিষয়গুলো আমাদের দেখাবে। তো এই যে অনেকে ভিডিও দেয় বা এখানে যে ভিডিও দেয়, সো এখানে যে নাটক দেয়, so ওখান থেকে একটা একটা অ্যাড চলে আসে, এখান থেকে একটা অ্যাড চলে আসে, এখান থেকে একটা অ্যাড চলে আসে, আমরা যে ভিডিওগুলো দেখি এর মধ্যখানে যে একটা অ্যাড চলে আসে, এই বিষয়গুলো থেকে কিন্তু একটি মনিটাইজেশন রেভিনিউ ইনকাম করে। এই যে মাই সাউন্ড, তাদের এখানে যত মানুষ দেখেছে, ভিডিওটি দেখেছে প্রায় 3.3 মিলিয়ন মানুষ, এই যে বিষয়টা দেখেছে, তো সেখান থেকে যে অ্যাড দেখেছিল, অ্যাড দিয়েছিল, সেখান থেকে একটি ইনকাম করা হয় মাই সাউন্ড পেজে। ইনকামটা কিভাবে হয় খুবই সিম্পলি আমি আপনাদের বলে দিই। যেমন আমরা যে অ্যাড চালাই, ফেসবুক অ্যাড, আমরা যে বিজ্ঞাপন চালাই, বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন চালায়, হাজার হাজার ডলার খরচ করছে, লক্ষ লক্ষ ডলার খরচ করতেছে। আর আপনার অ্যাড গুলা, এই যে ইভ্যালিড, তারপর হচ্ছে ফুড পান্ডা, তারপর হচ্ছে দারাজ, এদের যে বিষয়গুলো, এদের যে বিজ্ঞাপনগুলো দেখাচ্ছে, এখানে যে ডলার যাচ্ছে না, এই বিজ্ঞাপনগুলো কোনো না কোনো ভিডিওতে দেখাচ্ছে, কোনো কোনো নিউজ ফিডে দেখাচ্ছে, স্টোরিতে দেখাচ্ছে, রিলসে দেখাচ্ছে, মেসেঞ্জার দেখাচ্ছে, যাদের ভিডিওতে গিয়ে দেখাচ্ছে ফেসবুক $1 বাবদ নিচ্ছে, ফেসবুক ডেইলি $5 নিচ্ছে, কারো থেকে $1 সে নিচ্ছে, মানে আপনি যত বাজেট দিবেন আর কি। এই $1 থেকে সে কিছু পার্সেন্ট তার কাছে রেখে দেয়, বাকি পার্সেন্ট গুলো সে বিভিন্ন মানুষকে বিলিয়ে দেয় যাদের ভিডিওতে সেটা দেখাইছে। কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে বলি, এরা মূলত অ্যাড থেকে ইনকামটা করে। কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে বলি,
ওরা মূলত এই রেভিনিউটা ইনকাম করে বিভিন্ন কোম্পানির অ্যাডের টাকা থেকে। ফেসবুক চলে কিভাবে? বিজ্ঞাপন দিয়েই চলে। প্রত্যেকটা মানুষ, কোম্পানি বলেন, এটা নিউজ চ্যানেল বলেন, তারা বিজ্ঞাপন দিয়ে চলে। আপনি ফেসবুকে চালাচ্ছেন, এটার জন্য কোটি কোটি টাকা লাভ হচ্ছে এরকম বিষয় না। তার মেনটেনেন্স কোটি 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 হাজার কোটি টাকা খরচ। তার স্টাফ আছে কয়েক লক্ষ ফেসবুকে, লক্ষ না হলেও হাজার হাজার আছে, মানে প্রচুর এমপ্লয় ফেসবুকে। এখন আপনি দেখেন এই টাকাটা কোত্থেকে আইতেছে। এটা আমরা যে অ্যাড দিই, এক্সপায়ারি একটা অ্যাড দিচ্ছে, এই কোম্পানি একটা অ্যাড দিচ্ছে, সেই কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে, তারা তো ডলার খরচ করতেছে ফেসবুকে। ফেসবুক ডলার বিনিময়ে দেখাচ্ছে। কিছু ডলার সে নিজের কাছে রেখে দেয়, বাকি কিছু ডলার যাদের ভিডিওতে, যাদের ইয়াতে দেখাচ্ছে তাদেরকে দেয়। এই বিষয়টি হচ্ছে মনিটাইজেশন বা রেভিনিউ ইনকাম। এখন মনিটাইজেশন করতে কিছু শর্ত লাগে। এখন তো ফেসবুক অনেককে মনিটাইজেশন দিচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন, মানে আমরা স্টোরি দিলেও ইনকাম দেয়। আমি রিসেন্টলি স্টোরি দিই, ছবি পোস্ট করি, সেখান থেকে দেখলাম যে সে আমাকে লাস্ট 28 দিনে $12 দিচ্ছে। রিচ হতে হয়। তো এটা কন্টেন্ট মনিটাইজেশন যে আপনাকে সবাইকে দিবে এরকম না বিষয়টা। কন্টেন্ট মনিটাইজেশনের প্রাপ্যতা আপনি যদি পান তাহলে সে দিয়ে দেয়। কিছু ব্যক্তিকে আবার রিলস থেকে দেয়, কিছু ব্যক্তিকে সে আবার ইয়া থেকে দেয়, স্টার থেকে দেয়। তো চলেন আমরা একটু দেখবো মনিটাইজেশন বিষয়টা। এখানে গেলাম, আপনি এখানে মনিটাইজেশনে যাবেন, আবার ভিউ। এবার প্রথমে দেখবেন যে নো মনিটাইজেশন ব্রিচ। নো মনিটাইজেশন ব্রিচ হচ্ছে ভিউ পেজ ইলিজিবিলিটি। এর মানে হচ্ছে স্টার এ ক্রাইটেরিয়া। এখানে আমি স্টার যখন ইনকাম করব, স্টারের শর্ত হচ্ছে 500 ফলোয়ার লাগে এবং 30 দিন মেয়াদ হতে হবে। স্টার ইনকাম, স্টার কি? স্টার হচ্ছে আমরা যখন কোনো ভিডিও দেই, সেখানে ভিডিওর মধ্যে ওখানে স্টার দেওয়া যায়। এ দেখেন আমরা যখন এই যে কমেন্টে আসলাম, এখান থেকে কমেন্টে দেখেন সাপোর্ট দেওয়া যায়। ওরা বেশিরভাগই রিলস হয়, এখানেও হবে। এটা রিলোড দিই, রিলস পাইতেছি না। কেমন রিলসে গেলে আমরা স্টারটা দেখাতাম। তো স্টার তো আপনারা যে অনেকে বলে না, ফুলের ভালোবাসা দিচ্ছেন ভাই, আপনাকে খুব ধন্যবাদ ভাই, আমার ফুলের বাসা 100 ফুলের বাসা দিছে, হ্যাঁ ভালোবাসা দিচ্ছে কে? ইসমাইল ভাই নি? না ফরিদ ভাই? 100 ফুলের বাসা দিছে, আপনাদের ধন্যবাদ, আপনারা মাথায় উড়ে নিচ্ছি, মাথায় উড়ে আর আলা দিচ্ছি নাকি? এবার এই 100 ফুল, 100 স্টারের বিনিময়, প্রতি স্টারের জন্য সে 1 সেন্ট করে আপনাকে দিবে। 1 সেন্ট মানে হচ্ছে 100 পয়সা যেমন 1 টাকা, 100 সেন্টে $1। 100 স্টার কেউ দিলে আপনি $1 পেয়ে যাবেন। এই জন্য দেখবেন অনেকে লাইভ করলে বা কমে অনেক স্টার সেন্ড করা হয়। তো এটার জন্য কেউ হয়তো স্টার সেন্ডার আছে, আপনারা যখন কাউকে স্টার দিবেন সে আপনাকে ব্যাক দিবে, এরকম হয় আর কি। হুম। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, হ্যাঁ, এরকম বলে না? স্টার দিলে স্টার এসে ব্যাক করে। তো এগুলো হচ্ছে আমাদের কাজ না, আমাদের দরকার নেই। কোনো ক্লায়েন্ট যদি চায় মনিটাইজেশন করতে, তাকে আপনি করে দিবেন, জাস্ট হেল্প করবেন। আর আপনি যদি এই যে ফেসবুকে ইনকাম করতে চান, ওই যে আপনি থট অফ বিল্লালের অনুপ্রেরণা যদি একেবারে কন্টেন্ট বানাতে চলে যান, সব বেসা টেসা, তাহলে ভাই এটা আপনার লাইফ না। এটাকে শখ হিসাবে নিতে হবে। ফেসবুকে ভিডিও বানানো বিষয়টা শখ হিসাবে নিবেন, পাশাপাশি আপনাকে কি একটি কেরিয়ার করতে হবে যেখান থেকে আপনি ফ্রিল্যান্সিং করছেন। এই জন্যে আমরা, কোনো ক্লায়েন্ট যদি বলে তাহলে আমি বলবো হ্যাঁ আমি মনিটাইজেশন করে দিব তোমাকে। তো চলো শর্তগুলো একটু দেখবো এবং বিষয়টি অনুধাবন করার চেষ্টা করব। স্টার হচ্ছে যে আমি যদি কোনো স্টার পাই, এইটার জন্য আমাকে ইলিজেবল হইতে হবে। দেখেন সে আমাকে বলে দিছে যে তোমাকে মিনিমাম 500 ফলোয়ার লাগবে এবং 30 দিন তোমার এই পেজে বয়স হতে হবে। লাইভ ইন অ্যান ইলিজেবল কান্ট্রি, মানে ফেসবুক সব দেশে আবার বৈধ না, কিছু কিছু দেশে ফেসবুক অবৈধ। এখন বৈধ দেশ, বাংলাদেশ তো বৈধ দেশ ফেসবুকের জন্য। তো আপনি এই দেশ থেকে করে নিতে পারবেন। তো এই জন্য এটা লাগবে। তো এই ভিউ পেজ এলিজিবল আপনি কি এটা আছেন কিনা এটা দেখবে। এবার আছেন ইন স্ট্রিম অ্যাড, বাম দিকে ইন স্ট্রিম অ্যাড আছে। ইন স্ট্রিম অ্যাড হচ্ছে এই যে বললাম ভিডিওতে যে অ্যাড আসে, এটাকে বলে ইন স্ট্রিম। এই বিষয়টি আমাদের ইন স্ট্রিম অ্যাড থেকে আমরা করে নিতে পারবো। তো আমি যে বিষয়টি করলাম যে ভাই
তো ইনস্ট্রিমের শর্ত কি? ইনস্ট্রিমের শর্ত হচ্ছে আপনাকে 5,000 ফলোয়ার পূরণ করতে হবে এবং লাস্ট 60 দিনে আপনার ভিডিও দেখতে হবে প্রায় 60,000 মিনিট। 60,000 মিনিট মানে 1,000 ঘন্টা। দেখেন এখানে এটা বয়স কতদিন, পেজের বয়স কতদিন এটা দেখবে না, সে দেখবে আজকে থেকে লাস্ট 60 দিনে। আপনি 1 বছর পরেও যান, সেই লাস্ট বর্তমান দিনে সে এইখান থেকে লাস্ট 60 দিন হিসাব করবে যে এই 60 দিনে কি আমার 60,000 মিনিট মানুষ দেখছেনি, মানে 1,000 ঘন্টা। এটা শর্ত। ইনস্ট্রিম, ইনস্ট্রিম বড় অ্যাড, এটা হলে আপনি ইনকাম নিকাম বাড়বে আর কি, আপনি শুধু স্টারে পরে দেখলেও বনি, চতুর্দিকে তো ইনকাম আইতে ফেজে। এই ইনস্ট্রিমটা হচ্ছে কি, নাটকের কথা বলছি, এখানে ভিডিও কথা বলছি, ভিডিও যেটা আছে এগুলোকে ইনস্ট্রিম অ্যাড বলা হয়, এইটা থাকতে হবে। এই দেখেন ওনার কথা বলতেছে, হয়তো মধ্যখানে আমি, মধ্যখানে আমি কি একটা অ্যাড দেখে ফেলবো, এটা হচ্ছে ইনস্ট্রিম। ওটার জন্য আমাকে শর্ত লাগবে, ওকে। এরপর হচ্ছে স্টার। স্টার তো বললামই, 500 ফলোয়ার এটা। আর বাকি জিডি আছে ভাই, কিছু আছে পার্টনারশিপ অ্যাড, তারপর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, এটা অটোমেটিক দেয়। কন্টেন্ট মনিটাইজেশনটা অটো দেয়, আমাকে সে অটো দিছিল। এটা মোবাইল থেকে আসলে দেখানো যায়, এখান থেকে ওই অপশনগুলো সাধারণত কম আসে। তো মোবাইল থেকে আমি এখানে দেখাতে পারতাম। হুম, যে এখানে মনিটাইজেশন একটা অপশন আছে। এ দেখেন আমি পে আউটে, যে পে আউট হচ্ছে কি, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা একটা জায়গা, তারপরে যখন এটা পূরণ হবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এই যে দেখেন আমার অলরেডি $67 এসে পড়ে আছে। এই যে ভিডিও দিচ্ছি, রিলস দিচ্ছি, এখান থেকে দিচ্ছি, এখান থেকে আমার অটো এখান থেকে সেখান থেকে আসে আর কি, তবে এত বেশি আসে না, কম টম। এগুলো $100 হলে এটা উঠাতে পারবেন। পে আউট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা একটা জায়গা, সেখান থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। কারো যদি পূরণ হয় এগুলো তখন বললেন, আমি দেখাই দিব, না হলে তো দেখাতে পারবো না। বা ইউটিউবে ছোট্ট ভিডিও দেখে নিবেন, ইউটিউব থেকে বুঝে যাবেন। তো এখানে এগুলো ব্র্যান্ডেড কন্টেন্ট, এগুলো লাগবে না। তারপর হচ্ছে পলিসি ইস্যু, কোনো পলিসি ইস্যু টিস্যু আপনার পেজে আছে কিনা এটা না, এটা থাকলে আপনাদের প্রবলেম হবে পেজে। কোনো ইস্যু নেই। পে আউট সেটিং হচ্ছে আপনাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট এডিট করা, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা, সেটা এখান থেকে আপনার পে আউটটা সেট আপ করে নিতে পারবেন। এ দেখেন এখান থেকে সেট আপ করা যাবে। তো আমরা এটা অলরেডি অ্যাড করা আছে, আপনাদের এখানে অ্যাড নাও দেখাবে, তখন যা যা চায়, টিন সার্টিফিকেট চাইবে। টিন সার্টিফিকেট আপনি ই টিন থেকে এটা টিন সার্টিফিকেট বানায় নেবেন। টিন সার্টিফিকেট বানানো খুব ইজি, এবং সেখানে সাইন আপ করে এটা টিন সার্টিফিকেট বানাইয়া আপনার সেখানে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন, এবং এটা আপনার আর্নিং করতে পারবেন। সো এটা ক্লায়েন্টের জন্য আপনি জাস্ট জেনে রাখবেন আর কি। এখন আমি কিভাবে মনিটাইজেশনটা করব ভাই? সে বলছে ভাই ইনস্ট্রিম একটা করে দাও, 5,000 ফলোয়ার্স, 60,000 মিনিট ওয়াচ টাইম, সম্ভব? এক্স্যাক্টলি সম্ভব। এখানে হচ্ছে আমরা এগুলো বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিনে দিব। প্যানেলে ফলোয়ার এবং ওয়াচ টাইম কিনা যায়। এই যে ওয়াচ টাইম বললাম 60,000 মিনিট মানে 1,000 ঘন্টা, এটা ওয়াচ টাইম বলতে একটা একটা ভিডিও দিচ্ছেন ধরেন, এটা লেন্থ হচ্ছে 5 মিনিট, কেউ দেখছে 2 মিনিট, কেউ 3 মিনিট, কেউ 4 মিনিট, এভাবে 5 মিনিট করে কে এভারেজে সব মিলে সে দেখবে 1,000 ঘন্টা হয়েছে নি লাস্ট 60 দিনে। এটা আপনি কিনে নিতে পারবেন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, যাদেরকে বলা হয় প্যানেল। কি বলা হয়? হ্যাঁ সালমান ভাই, প্যানেল। প্যানেলে এগুলো প্যানেল ওয়েবসাইট, প্যানেল থেকে আমরা ফলোয়ার কিনতে পারবো, প্যানেল থেকে ওয়াচ টাইম কিনা যায়, প্যানেল থেকে ইউটিউব সাবস্ক্রাইব কিনা যায়। যদি এগুলো বট, মানে কি ডিএক্টিভ, বট মানে হচ্ছে এগুলো অ্যাক্টিভিটি নাই, বাট এগুলো শো অফ হবে পেজে। আপনি 10,000 ফলোয়ার নিচ্ছেন, 1,000 ফলোয়ার মাত্র 50-60 টাকা, 10,000 ফলোয়ার নিচ্ছেন 600-700 টাকা। তাহলে আপনার আপনার আইডিতে বা পেজে শো অফ থাকবে এটা, কিন্তু পেজে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, পেজে কোনো ক্ষতি হবে না। তো এগুলো আমরা নিব কখন, যখন আমাদের দরকার হবে। তবে আমরা সাধারণত প্যানেলগুলো ব্যবহার করব ওয়াচ টাইম এবং ফলোয়ারের জন্য এবং মনিটাইজেশনের জন্য। এটা আমি ফলোয়ার যে ওয়েবসাইট আছে এটা আমাদেরই আছে, তবে এটা কাজ চলতেছে, এটা আসলে আমি আপনাদেরকে একটা ক্লাস নিয়ে দেখাই দিব কিভাবে ফলোয়ার কিনবেন, কিভাবে ডলার রিসার্চ করবেন, সেখানে কিভাবে মনিটাইজেশন প্যাকেজ কিনবেন, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমি দেখাই দিব। আজকে এতটুকু রাখবো। ফেসবুক মেটা সুইট নিয়ে বিস্তারিত একটি ক্লাস হয়েছে, আশা করি আপনাদের খুব ভালো একটি অপশন বা ভালো একটি জার্নি আজকে গিয়েছে। পরবর্তী নতুন কিছু আরো শেখার জন্য অপেক্ষা থাকতে হবে। তবে আজকে ক্লাসটি একটু প্র্যাকটিস করবো, ক্লাস রেকর্ডটি দেখে নিব, যাতে আপনাদের ভালো একটি
এক্সপিরিয়েন্স হয়। সব ভালো থাকবো। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।